আমার যখন ১২ বছর বয়স, তখন আমার বিয়ে হয়ে যায় এক প্রতিবেশী ভাইয়ের সঙ্গে। তখন তার বয়স ছিল ২৫ বছর। ছেলে বিদেশে যাবে। বিদেশি কোনো রমণীর সঙ্গে জুড়ে গেলে তখন আর তার ছেলে তার থাকবে না। এই ভয়েই তিনি ছেলেকে বিদেশে পাড়ি জমানোর আগেই বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মহল্লার ভদ্রলোক হিসাবে আমার বাবার বেশ ভালোই নামডাক ছিল। আমাদের পরিবারটাও ছিল যথেষ্ট ভদ্র একটা পরিবার। আমিও দেখতে মন্দ ছিলাম না। আমার মা সবসময় বলতেন, আমার সোনার চাঁদমাখা মুখটাই যেন কারোর নজর না লাগে। তুই নিশ্চয়ই ভাবছিস যে আমি নিজের রূপের গুণগান নিজেই গাইছি। আরে ব্যাপারটা এমন না। আমি তোকে সত্যিই গল্পগুলোই বলছি। আশ্চর্য! তুই দেখতে তো সত্যিই সুন্দর। ফালতু কথা রেখে শুরু কর। তাই পাত্রী হিসাবে তিনি আমাকেই বিবেচনা করলেন। আমার বাবার কাছে আমার হাত দুখানা ভীষণ অনুরোধ করে চাইলেন। তখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলাম। বিয়ের আসল মানে, সংসার কি জিনিস তা বোঝার মতন বয়সটাও আমার তখন ছিল না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যখন কারোর বিয়ে হতো, তখন বিয়েতে গেলে দেখতাম অনেক আনন্দ, সাজগোজ, হই হুল্লোড়। বউকে সাজিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে যাওয়া, সাজানো গাড়ি করে, এইসবই ছিল আমার ধারণা। এর বাইরেও যে কিছু আছে সেটা আমার ধারণা ছিল না। আমার বাবা বিয়েতে রাজি হয়েছিলেন এই শর্তে যে শুধুমাত্র আঁকটা করে রাখবেন, মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবেন না। আমার শ্বশুরবাড়ির মানুষ তখন কথাটা এক বাক্যে মেনে নেয়। তখন আমার বাবার নানি, মানে আমার দাদির মাও বেঁচে ছিলেন। তাকে আমরা বুড়ো মা বলেই ডাকতাম। আমার দাদির মনে তাও যতটুকু আধুনিকতার সমাজের ছোঁয়া ছিল, বুড়ো মা ছিলেন পুরোই আদিকালের মন মানসিকতার। তার বিয়ে নাকি হয়েছিল ১১ বছর বয়সে। ১২ বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তানের মা হয়েছিলেন। সেখানে আমাকে ১২ বছর বয়সে বিয়ের পর বাপের বাড়িতে রেখে দেওয়াটা তার ভালো লাগলো না। এতে অকল্যাণ হতে পারে। বিয়ের পর মেয়েরা থাকবে শ্বশুরবাড়ি, সেটাই তাদের আসল ঠিকানা। বুড়ো মা দাদিকে ভীষণভাবে বোঝালেন। আমার বয়স্ক দাদিও তখন তার মায়ের পরামর্শে এলোমেলো হয়ে গেলেন। তিনিও একই সুরে গাইলেন, তাছাড়া মেয়ের শ্বশুরবাড়ি তো দূরে নয়, যখন তখন আসা যাওয়া করা যাবে। যদিও আমার বিয়ের কিছুদিন পরে তারা অন্য এলাকায় চলে যায়, তবে আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমার মা ছেলের মায়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমার শাশুড়ি মা আশ্বাস দিলেন যে মেয়ে আমাদের বাড়িতে সুরক্ষিত থাকবে। ব্যাস, তারপরেই তো আর কোনো কথা নেই। বিয়ের তারিখ অনুযায়ী তার ফ্লাইট ছিল ১ সপ্তাহ পরে। আমি এমনিতেও বরাবরই ছেলেদের থেকে দূরত্ব নিয়েই চলতাম, ছোটবেলা থেকেই। এই বয়সে স্বামী কি জিনিস বুঝতাম না। স্বামীর প্রতি অনুভূতিটাও অতটাও গাঢ় ছিল না। যদিও বিয়ের আগে বেশ কয়েকদিন আমার বুড়ো মা দাদি মিলে স্বামীর শ্বশুর বাড়ির বিষয়ে বেশ জ্ঞান দিয়েছিলেন, তবে আমার বাচ্চা মন সেটা মানতে নারাজ ছিল। শ্বশুরবাড়িতে গিয়ে একটা দিনও তার সঙ্গে এক ঘরে থাকা হয়নি। তার একটা বোন আছে, আমার চেয়ে অনেক অনেক বড়, ৪-৫ বছরের বড় হবে। তার সঙ্গেই থাকতাম। এরপর ১ সপ্তাহ শেষ হলে সে চলে যায়। ১ সপ্তাহ আমি লুকিয়ে লুকিয়ে তাকে বেশ পর্যবেক্ষণ করেছি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি। ২-১ বার সামনে পড়ে গেলেই তার চাহনি আমার বেশ অস্বস্তি লাগতো। যদিও তার চাহনিতে কোনো পাপ ছিল না, সে আমার স্বামী ছিল, তবুও আমার বাচ্চা মন সেটা নিতে পারত না। কথা ছিল সে ৫ বছর পরে ফিরে আসবে। এরপর আমাদের বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে। যত দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো, আস্তে আস্তে তার প্রতি আমার অনুভূতি গাঢ় হতে লাগলো। আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য। বেশিরভাগ সময়ই শ্বশুরবাড়িতেই থাকতাম। আমার বয়স অল্প হলেও আমি ছিলাম বিবাহিত। মুরব্বীরা শিখিয়ে দিতেন শ্বশুরবাড়িতে গেলে কখনো বসে থাকবি না, কাজবাজ করে গুছিয়ে গুছিয়ে সব আসার চেষ্টা করবি। আমিও সেই রকমটাই চেষ্টা করতাম। শাশুড়ি যতই আমাকে ভালোবাসুক না কেন, আমি তার মেয়ে ছিলাম না, তাই টুকটাক ভুল ত্রুটি আমার হতোই, যা তার পছন্দ হতো না।
একটা দুটো কাজে হাত লাগাতে লাগাতে আমি বেশ ভালোই কাজবাজ শিখে গেলাম। প্রথম প্রথম নিজে থেকেই টুকটাক করতাম। এইরকম চলতে চলতেই যখন আমি বেশ পুরাতন হয়ে গেলাম, তখন ওই টুকটাক যদি না করতাম তাহলে শাশুড়ির মন খারাপ হয়েছে, যাতে করে টুকটাক কথা তিনি আমাকে শোনাতেন। আমার ননদই আমার হয়ে দু চারটা কথা বলতো যে বাচ্চা মানুষ, ও এতদিনে আমার শাশুড়ির ভাষ্য মতে বাচ্চা মানুষ হলেও সে বাড়ির বউ, সংসারের টুকটাক কাজ তো তাকে করতেই হয়, আর শাশুড়ি হাতে হাতে করলে এমন কোনো খারাপ হয়ে যায় না। আমিও আস্তে আস্তে বড় হতে লাগলাম। 5 বছর কেটে গেল, আমি অপেক্ষায় থাকলাম। কেটে গেল 6 বছর, 7 বছর, 8 বছর, তবুও সে এলো না। লজ্জায় কখনো কাউকে কিছু বলতাম না, কেন আসছে না জানতেও চাইতাম না লজ্জায়। তবে মন থেকে ভীষণ করে চাইতাম সে ফিরে আসুক। আমার পরিবার বিষয়টা তুললে তারা এড়িয়ে যেত, কিছু একটা বলে কেটে যেত কথাটা। তবে আমার বাবা ভাইরা নিশ্চিত ছিলেন ছেলে তাদের পরিচিত চেনা জানা, তাদের চোখের সামনেই বড় হয়েছে, তাই ভাই ভয় পাওয়ার কোনো কারণ তাদের ছিল না। এর মধ্যে আমার ননদিনীর বিয়ে হয়ে গেল, তখনও সে আসলো না। আপু চলে যাওয়ার পর শ্বশুরবাড়িতে আমি একদমই একা হয়ে পড়লাম। যত দিন যেতে লাগলো ততই কেমন যেন আমার শাশুড়ির মন জুগিয়ে চলতে চলতে ক্লান্তি এসে যাচ্ছিল। ততদিনে আমি আমার স্বামী নামক মানুষটাকে সম্পূর্ণরূপে মন দিয়ে বসেছি, তার জন্যই অপেক্ষায়। তুই কখনো তোর স্বামীর সঙ্গে ফোনে কথা বলতি না? না, ছোট থেকে কিছুদিন অস্বস্তি ভয়ে কথা বলিনি, এরপরে লজ্জায় বলিনি। শাশুড়ি মা মাঝে মধ্যে বলতেন প্রথম দিকে কথা বলার জন্য, তবে সে কখনোই বলতে চায়নি আমার সাথে, আমার মনে পড়ে না। এরপর যখন আমি তার বিরহে ছটফট করি, যখন আমার কথা বলার ভীষণ ইচ্ছে জাগে, তখন আমি ব্যর্থ হই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে বলেছিলাম শাশুড়ির কাছে, আম্মা, আপনার ছেলে ফোন করেছিল, তার সঙ্গে একটু কথা বলতাম। আগে তো কখনো কথা বলতে চাওনি, আজ হঠাৎ কি হলো? আসলে ওকে জিজ্ঞেস করে দেখি ও কথা বলতে চায় কিনা, তখন না হয় দেব। ফোন আসলে আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করতাম, এই বুঝি আমার ডাক পড়ল। তবে আমার ডাক পড়েনি, হয়তো সে কখনোই আমার সাথে কথা বলতে চায়নি। আমিও লজ্জায় আর কখনো কথা বলিনি। এভাবে কেটে গেল 10টা বছর। হঠাৎ একদিন শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম তিনি ছেলের সঙ্গে কথা বলছেন। তার দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম তার ছেলে আসছে। তবে এই খবর কিন্তু আমাকে কেউ দেয়নি, আমার শাশুড়িও বলেনি। তারপর তারপর আর কি, সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। আমার স্বামী, আমার মনের মানুষ ফিরে এলো। তবে সে একা আসেনি, সঙ্গে এসেছিল তার স্ত্রী সন্তান। সেই স্বামী নামক লোকটা যখন দরজায় নক করেছিল, তখন ঠিক সূর্য ডোবার সময়টা, ধরণী অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে যেন আমার মনটাও অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দরজার আড়াল থেকে কথা শোনার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। সেবার শাশুড়ির কথাটা দরজার আড়াল থেকে শুনে পা জোড়া থেমেছিল বটে। সবকিছু বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিলাম তার ছেলে আসছে। এও বুঝতে পেরেছিলাম আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমি যে শুনেছি সে কথা কাউকে বললাম না, এমনকি আমার বাবার বাড়িতেও কারোর সঙ্গে বলিনি। কথাটা আমি রাতে শুনেছিলাম, সকালে দেখি আমার ননদিনী তার জামাই সহ হাজির। ননদিনী মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেও, তবে কিছু বলছে না। বাড়িতে বেশ কয়েক পদের রান্নাও হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম বেশ কয়েকবার, এত আয়োজন কেন, মেহমান আসবে? তবে কেউ কিছু বলেনি। শুধু আপু বলেছিল সমস্ত কাজ শেষ হয়ে গেলে তুমি পরিপাটি হয়ে থাকবে, কেমন? আপুর এমন ব্যবহার দেখে আর বাড়ির পরিস্থিতি দেখে আমার আর বুঝতে বাকি নেই যে মানুষটা আজই চলে আসবে। আপু অবশ্য এক ফাঁকে বলেছিল আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি সেটা আগে জেনে গেলে তো আর সারপ্রাইজ থাকে না। আমি তো বিষয়টা আগেই জেনে গিয়েছিলাম।
তবুও সেবার আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আপু অবশ্য সারপ্রাইজড হয়েছিল। যাই হোক, সেটা না হয় পরেই বলবো। সেই দিন আমি বারবার দরজার দিকে তাকাই। কেউ কলিং বেল দিলেই আমার বুকের ভেতরটা ধক করে ওঠে। এই বুঝি এলো। খানিকক্ষণ পর দৌড়ে ছাদে গিয়ে রাস্তার দিকে তাকাই। বিকালের মধ্যে সমস্ত কাজ সেরে আমি খানিকটা পরিপাটি হয়ে নেই। ছাদে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকি। তাদের বাসার ছাদ থেকে রাস্তা একেবারে স্পষ্ট দেখা যেত। সূর্য প্রায় ডুবে এলো, ধরণী অন্ধকার হয়ে এলো। তখনও তার দেখা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের আজান হয়ে যাবে, তাই চলে গেলাম ঘরে অজু করে নামাজের জন্য প্রস্তুতি নেব বলে। ঘরে যেতেই কলিং বেলটা বেজে উঠল। আমার ভেতর অস্থিরতাও বেড়ে গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম ড্রয়িং রুমে। ততক্ষণে আপু দরজা খুলে দিয়েছিল। শাশুড়ি মাও বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। শাশুড়ি মা নিজের ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আপুও তার নিজের ভাইয়ের সঙ্গে কুশল বিনিময় করল। আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছিলাম। মানুষটা দেখতে শুনতে খারাপ না, আরো বিদেশের হাওয়া গায়ে লাগিয়েছে কত বছর। আমার ভেতরে অনুভূতিরা প্রজাপতিরাও ডানা মেলতে শুরু করলো। তাদের সকলের এই আবেগঘন মুহূর্তে সেখানে উপস্থিত হলো এক সুন্দরী রমণী আর ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটার বয়স তখন বছর 5 হবে। বলিস কি, 5 বছরের একটা বাচ্চা? হ্যাঁ। তাহলে তাদের বিয়ের বয়স কত? পরবর্তীতে জানতে পেরেছিলাম তখন তাদের বিয়ের বয়স 7 বছর চলে। কি? অনন্যা তার প্রিয় বান্ধবী রত্নার রিয়াকশন দেখে মুচকি হেসে বলল, হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? যেখানে 5 বছরে ফেরার কথা, সেখানে একটা মানুষ 10 বছর পর ফিরল না। আচ্ছা, তোর পরিবার একটা খোঁজখবরও নিল না? তোকে ওই বাড়িতে ফেলে রাখলো? এতগুলো বছর একটা মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলিসনি, তবু তোর কিছু মনে হয়নি যে মানুষটা তোর পর হয়ে যাচ্ছে? আশ্চর্যের ব্যাপার হয়ে গেল না? বছর 3 তো আমি নিজেই নিজেকে গুটিয়ে রেখেছিলাম। স্বামী কি জিনিস, প্রেম আলাপ কি, এসব বুঝতাম না। সব সময় ছেলেদেরকে এড়িয়ে চলা আমি, জড়তায় কথা বলতে পারতাম না। তারও কোনো কথা বলার ইচ্ছে বোধহয় ছিল না আমার সঙ্গে। কখনো শুনিনি সেই রকম। প্রথম প্রথম শাশুড়ি মা আমাকে কথা বলার জন্য বলতেন, আমিও নিজেই জড়তায় বলতে পারিনি। বয়সটা এমন ছিল যে পাঠ্য বই, পড়াশোনা, স্কুল, স্কুলের বন্ধু বান্ধব, স্কুল মাঠে খেলাধুলা, গল্প পড়া, কার্টুন দেখা, এইসব নিয়েই তো থাকতাম। যেহেতু শ্বশুরবাড়িতে থাকতাম, বয়স কম হলেও এত কিছুর পরে শাশুড়ি মার সঙ্গে টুকটাক কাজ তো করতাম। আমার বাড়ির মুরব্বীরা তো সেভাবেই বলে দিয়েছিলেন শাশুড়ি মাকে যে ছোট মেয়ে ছেলের বউ করে নিয়ে যাচ্ছেন, নিজে শিখে পড়িয়ে নিবেন, বলে কয়ে হাতে হাতে কাজবাজ করাবেন, তাহলেই সংসার আদি বুঝতে পারবে আস্তে আস্তে। সে কথাটা আমার শাশুড়ি মা একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তাই সংসারের বেড়া জালে আর বাচ্চা মন নিয়েই স্বামীর দরদ আর বুঝে উঠতে পারেনি। আস্তে আস্তে যখন বয়স গড়িয়ে খানিকটা বাড়ল, তখন মনের বাসনাও পাল্টে গেল। আপু প্রায় তার ভাইয়ের ছবি আমাকে দেখাতো। সেই ছবি দেখতে দেখতেই এক সময় নিজের স্বামীর প্রেমে পড়ে গেলাম। মনের ভেতরে অজানা পবিত্র অনুভূতি উকি দিতে থাকলো। আর এরপর থেকেই শুরু হলো আমার অপেক্ষা। ততদিনে আপুরও বিয়ে হয়ে গেল। আমার শাশুড়ি মাও আমাকে তার ছেলের সঙ্গে কথা বলার জন্য আর বলেননি। আর না তো সেই মানুষটা আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। অনুভূতি প্রকাশ করতে না পারা আমিও লজ্জায় কথা বলতে চাইনি। এরপর একবার কথা বলতে চেয়েছিলাম, শাশুড়ির কাছে বলেও ছিলাম, তোমাকে তো বললামই প্রথমেই। হ্যাঁ, বলেছিলে, মনে আছে আমার। এরপর আর কখনো কথা বলা হয়নি আমার। তবে আমার আব্বু কিংবা ভাইয়ারা ফোন দিলে কথা বলতো নাকি লোকটা। শাশুড়ি মাও নাকি বলে কয়ে তাকে দিয়ে মাঝে মধ্যে আমার আব্বু ভাইদের সাথে কথা বলাতো। তাই তাদের মধ্যে কোনো সন্দেহ আসেনি।
বছর 5 হয়ে গেলেও যখন সে ফিরে এলো না, তখন আমার আব্বু ভাইরা ঝামেলা করেছিল, মেয়েকে আর রাখবেন না, নিয়ে যাবে। আব্বু তো বলেই বসেছিলেন আমার মেয়ের এত বিদেশি টাকা পয়সার প্রয়োজন নেই। তখন কিন্তু লোকটা এক সন্তানের বাবা হয়ে গিয়েছিল। সেবার শাশুড়ি মা আমার বাবাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন, বলেছিলেন অনন্যার পড়াশোনা চলছে খুব ভালোভাবেই। আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো ভালো রেজাল্ট করতাম প্রত্যেকবারই। শাশুড়ি মা সেটার বাহানা দিয়েই দেখালেন, বলেন রাজীব ওখানে সদ্য ভালো একটা চাকরি জোগাড় করেছে। রাজীব হলো আমার স্বামীর নাম। এখনো দেশেই ফিরলে বেশি দিন ছুটি পাওয়া যাবে না, আর দেশে ফিরলে একটা বিয়ের অনুষ্ঠান পড়ে যাবে, যা অনন্যার পড়াশোনায় ব্যাঘাত হয়ে যাবে। এর যে আরো 2 বছর পরে না হয় আসুক, ততদিনে রাজীবের চাকরিটাও পাকাপোক্ত হোক। বেশি দিনের ছুটি নিয়ে আসুক। এখন মেয়ে বড় হয়েছে, স্বামীর সোহাগ বুঝতে পারে। স্বামী এসে আবার চলে গেলে পড়াশোনায় মন বসবে না। এর চেয়ে ভালো যেভাবে চলছে সেভাবেই চলুক। তোর শাশুড়ি কি জানতো না যে তার ছেলে একটা বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, জানতো তো। তবুও এরকমটা করলো কেন? এর মানে কি? তাদের নামে মামলা করিসনি? তুই কিন্তু আমার কথার মধ্যে বড্ড কথা বলছিস। এরকম হলে আমি তোকে কিছুই বলবো না। আচ্ছা, আমি তোকে মাঝখান থেকে মেইন পয়েন্টটা বলি। আমি থেমে যাই। সরি রে, ভুল হয়ে গেছে, আমি শুনতে চাই। তোর মতো এত সুন্দর একটা মেয়ের জীবনও যে এইরকম হতে পারে ভাবলেই তো আমার কান্না পায়। প্লিজ বল না, তারপর কি হলো? আমার শাশুড়ির যুক্তির কাছে আমার বাবা মা হেরে গেলেন। আমার কিন্তু শ্বশুর ছিলেন না। আমার বাবার কাছে যখন আমার হাত জোড়া তার ছেলের জন্য চাইছিলেন, তখন তিনি বলেছিলেন আমার ছেলের তো বাবা নেই, আপনি হবেন আমার ছেলের বাবা। আরো কত ইমোশনাল কথাবার্তা, যাতে করে আমার বাবা গলে জল হয়ে গেলেন। তার উপরে ছেলের পরিবার পরিচিত, তাই বাবা মাঝে মধ্যে নিজে থেকেই তার জামাইয়ের সঙ্গে ফোন দিয়ে কথা বলতেন। আমার বাবা আমার শ্বশুর বাড়ির পরিবারটাও নিজের পরিবারের মতো করেই দেখভাল করতেন। আর সেখানে তার নিজের মেয়ে তো আছেই। একবার শাশুড়ির কটু কথা শুনে এতটাই খারাপ লেগেছিল যে আমি একা একাই বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। সেবার বেশ ঝামেলাও হয়েছিল। আমার শাশুড়ি খুব বুদ্ধিমতী মহিলা। আমার বাবা মার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন। পরিচিত ঠান্ডা হয়ে বললেন, পরিস্থিতি, আমি কি অনন্যার মা নই? ও কি আমার মেয়ে নয়? মেয়ের মা হয়ে মেয়েকে একটুকু শাসন করতে পারি না আমি? আরও বিভিন্ন আবেগী মিষ্টি কথা দিয়ে আমার আব্বু আম্মুকে ভুলিয়ে ফেললেন। আর তার সঙ্গে তাল দেওয়ার জন্য আমার দাদি তো ছিলেনই। তুই বললি না যে এত বছর কোনো বাবা তার মেয়েকে এইভাবে শ্বশুরবাড়িতে জামাই ছাড়া ফেলে রাখে? আসলে কি জানিস তো, আমাদের সমাজে তালাক প্রাপ্তা মেয়েদের সম্মান একেবারেই নেই। আর গ্রামে তো মোটেও না। সেখানে জামাই বিদেশে ভালো চাকরি করছে, মেয়ে নিশ্চিন্তে নিরিবিলি পড়াশোনা করতে পারছে, সেখানে থেকে মেয়েকে নিয়ে আসার প্রয়োজন বোধ করেনি তারা। আপুও জানতো না এরকম কিছু ঘটেছে। আপু তো ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এরা কারা ভাইয়া? লোকটা উত্তরে মুচকি হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, এসো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার স্ত্রী শিয়া, আর ও আমার সন্তান রিয়ান। মা, তোমার পুত্রবধূ আর নাতি, ওদেরকেও সাথে করে নিয়ে এসেছি। কথাটা শুনে আমি এতটাই শকড হলাম যে কয়েক মুহূর্ত কথা বলতে ভুলে গেলাম। এরপর সবার দিকে তাকালাম। আপু তার হাজবেন্ড দুজনের মুখের দিকে তাকিয়ে মনে হলো যেন তারাও আকাশ থেকে পড়লো, এইরকম এক্সপ্রেশন তাদের মুখে। তবে আমার শাশুড়ির মুখে ভয় দেখা গেল। আমি আমার প্রতীক্ষার পুরস্কার হিসেবে এমন উপহার পেলাম যা আমি কখনো কল্পনাও করিনি। ততদিনে অবুঝ আমি শ্বশুর বাড়ির ভাত খেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে চলতে চলতে মোটামুটি বুঝদার হয়েছিলাম। তখন আমি অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। বয়স তখন আমার
22-এর কোঠায় পৌঁছেছে। রাজীব নামের লোকটার ওই কথাটা শুনে আমি নিজেকে কয়েক সেকেন্ড পর ধাতস্থ করে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কে? আমার কথা শুনে কয়েক জোড়া দৃষ্টি আমার দিকে পড়ল। আপুও তাৎক্ষণিক বলল, হ্যাঁ তাই তো, তোমার বউ তো অনন্যা, সে তো আমাদের বাড়িতেই আছে, তাহলে এ কে? শাশুড়ি মা ব্যাপারটাকে আড়াল করার জন্য বলেন, হয়তো রাজীব মজা করছে, তোমরা বিষয়টা সিরিয়াস নিও না। রাজীব, ও কি তোর সেই বন্ধুটা? তুই যে বলেছিলি যে তোর এক বন্ধুর স্বামী মারা গিয়েছে একটা বাচ্চা রেখে, এবং সে তার ছেলেকে কিছু একটা ইশারা দিল যা আমার চোখ এড়ায়নি। আমি ব্যাপারটা খেয়াল করলাম খুব ভালোভাবেই। সেই মুহূর্তেই আমার এতটাই অস্থির লাগছিল, আমি ব্যাপারটাকে ওখানেই থামিয়ে দিয়ে বললাম, আম্মা হয়তো আপনার কথাই ঠিক, চলুন, নামাজের সময় হয়ে এসেছে, আর আপনার ছেলেকে বিশ্রামের ব্যবস্থা করে দিন। অনেক দূর থেকে এসেছে বলেই আমি আমার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেলাম। ওখানে এরপর কি কথা হলো সেই সব কিছুই আমি বিন্দুমাত্র জানার আগ্রহ করলাম না। তাও কিছু কথা আমার কানে এসে পৌঁছালো। মা, তোমাকে না বললাম ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিতে? আর আমি তোমাকে কবে বললাম যে আমার এক বন্ধুর স্বামী মারা গেছে? তুমি কি তোমার ছেলেকে মৃত বানিয়ে দিচ্ছ নাকি? আমিও তো তোকে বলেছিলাম যে এখন বৌমাকে নিয়ে আসিস না, তবুও কেন ওদেরকে বাড়িতে নিয়ে আসতে গেলি? আপু উত্তেজিত হয়ে বলছিল, এসব কি হচ্ছে মা? সব কিছুর পরে বুঝিয়ে বলবো, এসেই যখন পড়েছিস তখন ঝামেলা তো একটা হবেই। বৌমাকে নিয়ে আসবি, সেটা একবার বলা উচিত ছিল না আমাকে? তুই বরং বৌমাকে নিয়ে ঘরে যা, গিয়ে বিশ্রাম কর, আমি অনন্যাকে দেখছি। ঘরে এসে দরজায় খিল দিয়ে আমি আমার আব্বুকে সাথে সাথে ফোন দিয়ে বললাম যত দ্রুত সম্ভব যেন সে এখানে চলে আসে। বাইরে থেকে শাশুড়ি মা বার কয়েক দরজা ধাক্কা দিয়ে বলেছিলেন, অনন্যা, দরজাটা খোলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আর কিছুই বলিনি, নামাজে দাঁড়িয়ে গেলাম। এতগুলো বছরের অপেক্ষায় যে মেয়ের স্বামী তার স্ত্রী সন্তান নিয়ে হাজির হয়, তার ভেতরের অবস্থাটা কেমন হয় সেটা তো বুঝতেই পারছিস। এমন অবস্থায় স্বাভাবিকভাবে কথা বলাটাও দায় হয়েছিল আমার। তবু কোনো রকমে বললাম, আব্বু হয়তো বুঝতে পেরেছিল সাংঘাতিক কিছু একটা হয়েছে, হয়তো আমার কথা শুনে আর অপেক্ষা করেনি, সঙ্গে সঙ্গেই রওনা হয়ে গিয়েছিল তারা। আমি নামাজ পড়ে রবের কাছে শুধু একটাই প্রার্থনা করেছিলাম, হে আমার আল্লাহ, আমি জানি আপনি আমার জন্য, এমন কি আপনার প্রত্যেকটা বান্দার জন্য যা করেন সব মঙ্গলজনক। আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমার বাবার বাড়ি বেশি দূরে না হওয়ায় আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে এলো। কলিং বেলের শব্দ হতেই আপু আবার গিয়ে দরজাটা খুললে আব্বুর গলার স্বর পেয়ে শাশুড়ি মা তাৎক্ষণিক আমার ঘরে দৌড়ে এলেন। ভীষণ উত্তেজিত হয়ে জানতে চাইলেন, অনন্যা, কি ব্যাপার, তোমার আব্বু এই সময়? কি বলছো তাকে? সে কি আম্মা, আমার আব্বু তো প্রায়ই আসেন, তখন তো আপনি এভাবে কখনো জিজ্ঞেস করেন না। তখনকার ব্যাপার আর আজকের ব্যাপার ভিন্ন। জামাই এসেছে, শ্বশুর মশাই আসবে না, তা কেমন কথা? আমার জানা মতে আপনার ছেলের বাবা নেই, আমার বাবাই তো তার বাবা। ছেলে এসেছে এতগুলো বছর পর, আর আমার বাবা আসবে না, তা কি করে হয়? এই বলেই আমি ড্রয়িং রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আব্বুকে সালাম দিয়ে বললাম যে, তুমি কি জানো তোমার ছেলে এসেছে? মানে, রাজীব এসেছে? হ্যাঁ। কই, এ কথা তো কেহ আমাকে বলল না। বিয়ান, আপনিও তো কিছু জানালেন না। কোথায় রাজীব, ডাকো তাকে। আব্বু, শুধু কি তুমি তোমার জামাইকে দেখবে? সাথে করে যে তার বউ বাচ্চা নিয়ে এসেছে, তাদেরকে দেখবে না? মানে? শাশুড়ি মা আমাকে থামানোর জন্য বললেন, অনন্যা। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বললাম, আম্মা, আপনার কি মনে হয় এত কিছুর পরেও আমি আপনাকে ভয় পেয়ে চুপ করে থাকবো? আব্বু ভীষণ অস্থির হয়ে বলেন, কি হয়েছে মামুনি?
আপু এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার হাজবেন্ডও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রাজীব নামক লোকটাও সেখানে এসে ততক্ষণে উপস্থিত হলো। পেছনে পেছনে এলো তার স্ত্রী, সন্তানও। আমি এগিয়ে গিয়ে বাচ্চাটাকে আদর করে আমার সাথে এগিয়ে নিয়ে এসে আমার আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, এই হলো তোমার মেয়ের জামাইয়ের সন্তান, যাকে তোমার মেয়ে জন্ম দেয়নি। আব্বু হয়তো খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে হুঙ্কার ছেড়ে বলেন, এসবের মানে কি? আব্বু সাথে সাথেই আমার ভাইদেরকে ফোন দেওয়ার জন্য ফোনটা তুললেন। শাশুড়ি মা ভীষণ অস্থির হয়ে বলেন, বেয়াই সাহেব, আপনি অস্থির হবেন না, আগে আমরা নিজেরা সব কিছু। আপনি চুপ করুন। আব্বু থেমে থাকলেন না, ভাইদেরকে ফোন দিয়ে বললেন, পুলিশ নিয়ে যেন তাৎক্ষণিক চলে আসে এই বাড়িতে। আমি আব্বুকে থামিয়ে দিয়ে বললাম, শুধু ভাইদের আসতে বললেই হবে, পুলিশের প্রয়োজন নেই। শাশুড়ি মার দিকে তাকিয়ে বললাম, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি সব কিছু জানতেন। একটু আগে আমি আপনাকে বলতে শুনেছিলাম, আপনার ছেলেকে বলছিলেন ওদেরকে যেন নিয়ে না আসে, সেই ব্যাপারটা। এসব কেন আম্মা? সে বিদেশিনীও আধো আধো বাংলা জানতে চেয়েছিল এখানে কি হচ্ছে। এরপর আমি বেশ কয়েকটা কঠিন কঠিন সত্যের সম্মুখীন হলাম। মানুষটা নাকি বিদেশে যাওয়ার বছর খানিকের মধ্যেই তার মেয়ে বন্ধুর সঙ্গে চলাফেরা করতে করতে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। সেই মেয়েটা এখন তার স্ত্রী। 2 বছর চুটিয়ে প্রেম করে তারপরেই তারা বিয়ে করে নেয়। বিয়ের আগ পর্যন্ত আমার শাশুড়ি মা জানতেন না। বিয়ে করেই সে জানায় তার মাকে। সে তার মাকে বলেছিল অনন্যাকে ডিভোর্স দিতে চায়। তখন তার নতুন বউ, প্রথম বাচ্চা আসছিল দুনিয়ায়। সেই বউয়ের প্রেমে সে মগ্ন, তাই আমাকে রাখার কোনো প্রশ্নই আসছিল না। আমার দায় নেওয়ার কোনো প্রয়োজনও তো তার ছিল না। বিদেশিনীর বিয়ে করে যখন রাজীব তার মাকে জানায়, তখন তার মা মোটেও সেই বউ মেনে নিতে রাজি হয় না। 1 মাস কেটে গেলে রাজীব জানায় তার বউ অন্তঃসত্ত্বা, বিদেশি মেয়ে, তার উপরে মেয়েটা নাকি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বিদেশের সেই মেয়ের বাবার সহায় সম্পত্তি যা, তা সবই ওই মেয়েরই। তার উপরে মেয়েটা অন্তঃসত্ত্বা, তাই তিনি মেনে নিলেন। এরপরেই সে চরম অন্যায়টা আমার সঙ্গে করেন। বিদেশি বউ তো আর এই দেশে এসে থাকবে না, তাই তিনি সিদ্ধান্ত নেন আমাকে তার ছেলের বউয়ের পরিচয় রেখে দিবেন তার বাড়িতে, নইলে তিনি বড় একা হয়ে পড়বেন। মেয়ে শ্বশুর বাড়িতে ছিল আর ছেলে বিদেশে। ছেলে ওখানে সেটেলড হয়ে গেলে ওই আধুনিক দেশ ছেড়ে এই দেশে এসে নিশ্চয়ই থাকবে না, তাই আমাকে রেখে দিলে এখানে যখন তখন এসে মায়ের কাছে মাসখানেক থেকে যাবে। এতে আমারও আর বলার কিছুই থাকবে না। আমি সবাইকে বলতে পারবো স্বামী বিদেশে থাকে, বছরে একবার আসে। ডিভোর্স দিতে চাওয়ায় আমার শাশুড়ি মা তাকে এটাই বোঝালেন। পুরুষ মানুষ এমন অফার পেলে বোধহয় ছাড়ে না, তাই না? হয়তো সব পুরুষ এক না। যার মায়ের চিন্তাধারা এমন হয়, তার ছেলের চিন্তাধারার পরিবর্তন কিভাবে আসবে বলো তো? সেও তো তার মায়ের চিন্তাধারায় সমর্থন জানালো। ব্যাস, তারপরেই এভাবে কেটে গেল 10টা বছর। বউ বাচ্চা, অফিস আদালত সামলে আর আশা হয়ে ওঠেনি তার। এতগুলো বছর পার হয়ে যখন খানিকটা সময়ের জন্য মায়ের কাছে আসার সিদ্ধান্ত নিল, আমার শাশুড়ি মা ছেলেকে বলেছিল যে সে যেন তার বউ বাচ্চা নিয়ে না আসে, তাহলে ধরা পড়ে যাবে। তবে সেই মেয়ে নাকি নিজে থেকেই স্বামীর সাথে আসার ব্যবস্থা করে, স্বামীকে না জানিয়ে। সেই দিন নাকি এয়ারপোর্টে আগে তার স্ত্রী আর সন্তান গিয়ে হাজির হয় এবং তাকে সারপ্রাইজ দেয়। সেই মুহূর্তেই সে নাকি তড়িঘড়ি করে তার মাকে বলেছিল আমাকে যেন বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এর কারণটা আমার শাশুড়ি মা ধরতে পারেনি। আর ততক্ষণে তাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল, যার কারণে আর বুঝিয়ে বলার সময়ও হয়নি, যা আমার জন্য যথেষ্ট মঙ্গল ছিল। হয়তো আমি সারাটা জীবন ঠকতে ঠকতেই যেতাম,
তারপর কি হয়েছিল? তোকে কি তোর বাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিল? তোর ভাই কি পুলিশ নিয়ে এসেছিল? বোকার মতো কেন প্রশ্ন করছিস? এত কিছুর পরেও আমার বাবা আমাকে ওখানে রেখে আসবে? আর আমার বাবা রেখে আসলেও আমি ওখানে থাকবো? কেন? এই এত বড় দুনিয়ায় কি আমার থাকার জায়গা নেই? সরি। সেদিন আমি বাবার হাত ধরে বাড়ি চলে আসি। আর আসার আগে আমার শাশুড়ি মাকেই বলে এসেছিলাম, আপনি না বলেছিলেন আমি আপনার মেয়ে? আপনি মা হয়ে এটা কিভাবে করতে পারলেন? আপনার নিজের মেয়ের সঙ্গে কি আপনি এটা করতে পারতেন? যদি জানতেন আপনার মেয়ের জামাই বিদেশে আরেকটা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকছে, আপনি যদি প্রকৃত মা হতেন, তাহলে কখনো আপনার ছেলের এই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে কখনোই আপনি এটা করতেন না। আপনি আমার হয়ে অন্তত কিছু একটা করতেন। আপনি সেই ৫ বছর আগে আমাকে জানালে হয়তো আমার জীবনটা এইরকম হতো না, অন্যরকম থাকতো। কিন্তু আপনি আমার জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছেন। আপনার কোনো অধিকার ছিল না আমার জীবনটা নষ্ট করার। তবুও এমনটা আপনি করলেন। লোকটার দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি অন্য কারোর প্রেমে পড়েছেন, অন্য কারোর সঙ্গে সংসার পেতেছেন। এই ব্যাপারটা একবার আমাকে বললে আমার জীবন থেকে এতগুলো বছরও নষ্ট হয়ে যেত না। আর আপনি যদি এরকমটা করবেনই, তাহলে যাওয়ার আগে আপনি এই বিয়েটা কেন করেছিলেন? তখন তো আপনি অবুঝ ছিলেন না। সবাই নিশ্চুপ থাকায় আমি তখন আবারও বললাম, আপনি আমাকে মুখে এই মুহূর্তে তালাক দিয়ে দিন এবং তালাকনামা রেডি করে সেখান থেকে সই নিয়ে আমি দিব। আর আপনাদের বিরুদ্ধে আমি পুলিশি কোনো ঝামেলা হাতে নিলাম না। আমি চাই আপনাদের শাস্তি আল্লাহ নিজের হাতে দিক। আপনাদের জেলে ভরলে হয়তো ২ দিন পর আপনারা ছাড়িয়ে চলে আসবেন। এত বড় অন্যায় করেও এই দুনিয়ায় মুক্ত হয়ে ঘুরে বেড়াবেন? এর চেয়ে ভালো এক্ষুনি আপনারা ঘুরে বেড়ান আর অপেক্ষা করুন আপনাদের শেষ পরিণতির। আমার বিশ্বাস আমার রব আমাকে ফেরাবেন না। আপনাদের করা অন্যায়ের জন্য আপনাদের আফসোস করতেই হবে। আপুর মন মানসিকতা ছিল অন্যরকম। যে ভালো তাকে খারাপ বলার সাধ্য হয়তো কারোর হয় না। আপুর বিয়ের আগে পর্যন্ত ওই বাড়িতে আপু আমার খুব ভালো বন্ধু ছিল। সেই দিন আপু আমার এই পরিণতি দেখে কান্না করে দিয়েছিল। কান্না করতে করতে তার মাকে বলছিল, এ তুমি কি করলে মা? তুমি তো আমাকেও অভিশপ্ত করে দিলে। আজ আমার নিজের পরিবারের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে। দুলাভাইয়ের হাত ধরে ভীষণ কান্না করে বলছিল, শুনেছি মায়েরা পরের মেয়ের ওপরে অন্যায় করলে সেই অন্যায়ের অভিশাপ নিজের মেয়ের ওপরে এসে পড়ে। আমি ভীষণ ভয় পাচ্ছি। তুমি কখনো আমার সঙ্গে এমন করো না। প্রয়োজনে আমি এই পরিবার ত্যাগ করব। যেই পরিবারে এমন অন্যায় হয় সেখানে আমার দম বন্ধ হয়ে আসবে। দুলাভাইও তাকে আশ্বস্ত করেছিল যে সে এমনটা কখনো করবে না। আপুও তাকে বলেছিল, তোমাকে আমি কখনো চোখের আড়াল হতে দেব না। আমার হাত জোড়া ধরে বলেছিল, বোন, আমি কিছু জানতাম না, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে আরো আগেই মুক্তি দেওয়ার চেষ্টা করতাম। আমি আপুকে আশ্বস্ত করে বলেছিলাম, যে কখনো অন্যায় করে না তার ওপরে অভিশাপ বর্তায় না। যার মন পরিষ্কার তাকে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে নিশ্চয়ই সমস্ত অমঙ্গল থেকে বাঁচিয়ে রাখেন। ওই মহিলাকে, মানে আমার প্রাক্তন শাশুড়ি, যাকে আমি দীর্ঘদিন আম্মা বলে ডেকেছি, তাকে শেষ যে কথাটা বলে এসেছিলাম সেটা হলো, আজ যদি আপনি আমার শুভাকাঙ্ক্ষী হতেন, এই অন্যায় না করতেন, বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে ভুলতাম না। আপনি যদি সত্যি আমাকে আপনার মেয়ের মতো করে আগলে রাখতেন, বিশ্বাস করুন আমিও আপনাকে ঠিক সেভাবেই আগলে রাখতাম আপনার বিপদে। তার ছেলে তাৎক্ষণিক উত্তর দিয়েছিল, আমার মাকে আগলে রাখার জন্য তার সন্তান রয়েছে, তোমাকে এত ভাবতে হবে না। লোকটার কথা শুনে কেন জানি না আমার ভীষণ হাসি পেল। বললাম, মনে রাখবেন, ঘড়ির কাঁটা কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকে না, সময় কিন্তু কথা বলে। অতঃপর সেই সন্ধ্যার বৈঠকেই আমি ওই লোকটার থেকে মুখে তালাক নিয়ে বেরিয়ে আসি ওই বাড়ি থেকে।
এবং পরবর্তীতে আমার বাবা ভাইয়েরা খুব দ্রুতই কাগজে কলমে চূড়ান্ত ছাড়াছাড়ি করিয়ে নেন। আমার ২ ভাই, ২ জনই আমার যথেষ্ট বড়। আমি তাদের আদরের ছোট বোন। তারা দুজনেই বিবাহিত। ছোট, ছোট বাচ্চাও রয়েছে তাদের। চারিদিকে অহরহ দেখতে পাই। কোনো মেয়ের ডিভোর্স হয়ে গেলে বাবার বাড়িতে সে বোঝা হয়ে যায়। ভাইয়ের বউয়েরা ননদকে সহ্য করতে পারে না। শেষমেশ মা-বাবারও বোঝায় পরিণত হয় মেয়েরা। ওই পরিবারটা আমাকে ভেতর থেকে ভেঙে নতুন আমিকে তৈরি করে দিয়েছে। যেই মুহূর্ত থেকে আমি তালাকপ্রাপ্তা নারী হয়ে গেলাম, আমি সেই মুহূর্ত থেকেই মনে মনে আমি নিজেকে নতুনভাবে গড়ার প্রতিশ্রুতি নিলাম। আমার ভাইয়ের বউয়েরা মানে আমার ভাবিরা যথেষ্ট ভালো। ছোট ননদ হিসাবে আমাকে তারা যথেষ্ট ভালোবাসে। আমি জানি এবং বিশ্বাস করি। তবুও মনের ভেতরে একটা সংশয় থেকে গেল। যেহেতু আমি চরমভাবে ঠকে এলাম, ওই বিশ্বাসঘাতকদের ওপরেও তো আমার বিশ্বাস ছিল, তবুও তারা আমাকে ঠকালো। তাই বাড়িতে পৌঁছে প্রথমে আমি সবাইকে একত্র করলাম। যদিও তারা সবাই আমাকে সহানুভূতি দেখাচ্ছিল, আমার দুঃখে দুঃখিত হচ্ছিল, চোখ থেকে পানি ঝরাচ্ছিল, তবুও আমি স্থির রইলাম। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমি জানি আমি একজন তালাকপ্রাপ্তা নারী এখন, যা সমাজে খুবই বাজে একটা দিক। এমন মেয়েদের সমাজ সম্মান দেয় না। সমাজের অসম্মান তিক্ত কথা। একটা সময় পরিবারের থেকেও সেই একই ব্যবহার চলে আসে মেয়েটার ওপর। একটা সময় মেয়েটা সেই পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটা সময় সেই পরিবারের সকলের ভালোবাসা হাওয়ায় মিলিয়ে যায়। আমার কথায় আপনারা কষ্ট পেলেও এটা চরম সত্য কথা। আমি জানি আমি আমার পরিবারের খুব ভালোবাসার একজন। তবুও আমি বলছি, আমার এই পরিস্থিতি নিয়ে যদি তোমাদের কারোর কোনো সমস্যা থাকে, আমাকে আগেই বলে দিও। আমার কথায় কষ্ট নিও না। আমার এই কথাগুলো বলার কারণ হলো, আমি এক পরিবার থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে আবার তোমাদের কাছেও এমনটা পেলে নিজেকে হয়তো টিকিয়ে রাখতে পারবো না। এর চেয়ে ভালো হবে তোমরা আগেই আমাকে পরিষ্কার করে বলে দাও। ভাবিরাদের উদ্দেশ্যে বলেছিলাম, আপনারা কষ্ট নেবেন না। আমাকে নিয়ে যদি আপনাদের কারোর বিন্দুমাত্র সমস্যা থাকে, আপনারা এখনই পেশ করুন। পরবর্তীতে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করবেন না। এটা আমাকে ভীষণ পীড়া দেবে। তাই আপনারা এখনই সমঝোতা করে নিতে পারেন। এটা আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ। তাছাড়াও আমি আপনাদের একটা আশ্বাস দিচ্ছি, আমাকে নিয়ে আপনাদের বেশি বেগ পোহাতে হবে না। আমার বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তার মূল্য আমি রাখতে পারবো। এইটুকু বিশ্বাস আমি আমার নিজের উপরে রাখি। সেই দিন আমার পরিবার আমাকে হতাশ করেনি, আগলে নিয়েছিল আমাকে। ভাবিরা তো আমাকে বলেই ফেলেন, তুমি আমাদের ছোট বোন, আমার আমরা তোমার ওপর কখনো বিরক্ত হব না। তবে সংসারে একসঙ্গে থাকতে গেলে টুকটাক মনোমালিন্যতা তো হয়, তবে তা আমরা একে অপরের মিলে সমঝোতা করে নেব। তুমিও এমনটা করবে। ব্যাস, আর কোনো কষ্ট রইল না আমাদের। বাবা ভাইরাও মাথায় হাত বুলিয়ে বলছিল, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই তোমার সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এরপর আমি আমার সম্পূর্ণ মনোযোগ আমার পড়াশোনা ক্যারিয়ারের দিকে দিলাম। তোর মনে পড়তো না ওই লোকটার কথা? স্বামী হিসাবে তাকে আমি ভালোবাসতাম এবং আমার এই মন আমি অন্যত্র কোথাও দিতাম না। কারণ আমার স্বামী আছে। যদিও তার সঙ্গে কাটানো আমার সুন্দর কোনো স্মৃতি নেই, তবুও প্রথম ভালোবাসা ছিল সে আমার। তার সঙ্গে বিয়েটা শুধু আমার একটা কালো অধ্যায়, ব্যাস, আর কিছুই না। আমি তার দ্বিতীয় স্ত্রী কেমন ছিল সেটা আমি জানি না, তবুও আমার ভেতরে ভেতরে একটা ইচ্ছে ছিল যেন সে আমাকে ঠকানোর জন্য একবার হলেও আফসোস করে। সেদিন থেকে আজ কয় বছর হলো রে? এই ৩ বছর কেটে গেল। তাদের আর কোনো খোঁজ খবর নিয়েছিলি? কি অবস্থায় আছে এখন ওই শয়তান মহিলা? ছুটিতে ছুটিতে বাড়িতে গেলে কান কথাই শুনতাম, তার ছেলে নাকি বউ বাচ্চা নিয়ে মাসখানেক পরেই চলে গিয়েছিল। এরপরে আর আসেনি। আর তার মেয়েটাও সেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। মায়ের সঙ্গে আর কথা বলে না, যোগাযোগ রাখে না। এইসব কথা আবার আমার পরিবারে কেউ তোলে না, ভাবে হয়তো আমি কষ্ট পাবো, তাই।
আমি অবশ্য বেশ কিছুদিন পরেই ওই স্থান ছেড়ে দিয়েছিলাম, মানে আমি অন্য ভার্সিটিতে চলে গিয়েছিলাম আর হোস্টেলে উঠে গিয়েছিলাম অন্য শহরে। যদিও আমার পরিবারের ইচ্ছে ছিল না আমাকে দূরে পাঠানোর, তবুও আমার জেদের কাছে তারা হার মেনেছিল। পরবর্তীতে সে ব্যবস্থা ভাইয়া করে দিয়েছিল, কারণ তারাও লক্ষ্য করছিল সেখানে থাকাটা আমার জন্য আসলে বিরক্তিকর। পাড়া প্রতিবেশীরা কারোর দয়া মাখা কথা, কারোর টিটকিরি, কারোর তিরস্কার, এগুলো আমার কাছে ভীষণ বিরক্তিকর করছিল। আমার ভয় ছিল কখন না জানি আমি বাবা ভাইয়ের কাছে বিরক্তিকর হয়ে উঠি। যদিও তারা আমাকে ভীষণ ভালোবাসে, তবুও ভালোবাসার মানুষের কাছে বিরক্তিকর হতে খুব একটা সময় নেয় না। চারিদিকে তাকালেই দেখতে পারবে এমন ঘটনা অনেক আছে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে বাকি পড়াশোনা করতে করতে আমি বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। অনার্স শেষ করার পরেই নিবন্ধন পরীক্ষায় টিকে গেলাম। প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেল আমার। মাথার ওপরে বাবা ভাইয়ের ছায়া ছিল বলেই হয়তো আমি খুব সহজেই এগিয়ে গিয়েছিলাম। এরপরে মাস্টার্স শেষ করলাম। এখন বিসিএস এর জন্য চেষ্টা করছি। এই 3 বছরে তোর বিয়ের প্রস্তাব আসেনি কখনো রে? হ্যাঁ, এসেছিল তো। এই বিয়ের প্রস্তাবের জন্যই তো মূলত আমার আপনজন আমার পুরাতন ভার্সিটির পুরাতন জায়গা ছাড়তে হয়েছিল। সেখানকার মানুষের ধারণা ছিল আমি বোধহয় পুরোপুরি অচল হয়ে গিয়েছি, তাই তারা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। কেউ বিপত্নী, 2-4টা বাচ্চা আছে, সে বাচ্চাদের মায়ের প্রয়োজন। তবে তাদের শর্তগুলো এমন মনে হচ্ছিল বাচ্চাদের জন্য মা না, মূলত কাজের লোক খোঁজা হচ্ছিল বলেই আমার ধারণা। কারোর বাচ্চা হচ্ছে না আবার দ্বিতীয় বিয়ে করবে, এরকম আরো কত কি। তুই কি আর বিয়ে করতে চাস না, নাকি ওই লোকটাকেই স্মরণ করেই শেষ জীবনটা কাটিয়ে দিবি? একদম ফালতু কথা বলে মেজাজটা গরম করবি না। সংসার জীবনের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, যদিও জানি সবাই এক নয়। তবুও নিজেকে যতটা স্ট্রং করার চেষ্টা করি। ওই ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ভয়। তুই তো দেখতে যথেষ্ট সুন্দর, তোকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি? আমি কি সেইভাবে চলাফেরা করি? বুঝজ্ঞান হওয়ার পর থেকেই তো নিজেকে কালো বোরখায় আবৃত করলাম। একটা সময় স্বামীর জন্য নিজেকে নিজের কাছে আমানত রাখতাম, আর এখন আল্লাহর বান্দা হিসাবে নিজেকে আমি আমার সৃষ্টিকর্তার জন্য আমানত রাখছি। তোর অতীতের অধ্যায়টা ভীষণ কষ্টের, তবে আমি হলপ করে বলতে পারি সামনের অধ্যায়টা খুব ভালো যাবে, কারণ আমার ভাইয়া কিন্তু অনেক ভালো। অনন্যা যেন আকাশ থেকে পড়ল, মানে শরৎকাল প্রায় শেষের দিকে, হেমন্ত আসবে আসবে করছে, অথচ এই শহরে এখনো বৃষ্টির আনাগোনা। এখন সময় বিকাল 4টা। অনন্যা রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। স্কুলের ঝামেলা শেষ করে আসতে আসতে সে 2 মিনিট আগেই বাসটা মিস করে ফেলেছে। এখন তাকে পরবর্তী বাসের জন্য ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। আজ সারাটা দিন রোদের ঝলকানি ছিল। বেলা গড়াতে না গড়াতেই আকাশটা কেমন যেন কালো মেঘে ছেয়ে গেল। আজ অরণ্যার মন মেজাজ এমনিতেই ভীষণ খারাপ। সকাল সকাল মা ফোন দিয়ে জানালো তাকে বাড়িতে যাওয়ার জন্য। পাত্রপক্ষ দেখতে আসবে বলে জানিয়েছেন তিনি। এই বিয়ে বিয়ে খেলা অনন্যার কাছে ভীষণ বিরক্তিকর। একবার বিয়ে দিয়ে শিক্ষা হয়নি তাদের। অনন্যা বেশ ছিল, তার মাকে পাত্রপক্ষ না করে দিয়েছিল, না দেওয়ার জন্য। কিন্তু অনন্যার মা জানিয়েছে পাত্রপক্ষ নাকি ফোন দিয়ে সরাসরি বলেছেন আমরা আজ আসব, আপনারা না করলেও আসব, আর আমরা আসবই। এরপরে আর বলার কিছুই খুঁজে পেল না অনন্যার বাবা মা। অনন্যা ভেবে পায় না কি অদ্ভুত এরা। তার ওপরে গত 2 দিন আগে রত্না তাকে শেষে যে কথাটা বলেছে সেটা তার মোটেও ভালো লাগেনি। রত্নার সঙ্গে তার পরিচয় হয়েছে অনার্স 4র্থ বর্ষে। মাঝপথে যখন সে তার পরিচিত স্থান পরিবর্তন করে, তখন রত্নার সঙ্গে তার প্রথম আলাপ হয়, বন্ধুত্ব হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বেশ গাঢ় হয়। তারা হয়ে ওঠে একে অপরের প্রিয় বন্ধু। অনন্যাকে রত্না বেশ কয়েকবার তার বাড়িতে জোর করে নিয়েও গিয়েছিল। রত্নার মা অনন্যাকে প্রথম দিন থেকেই চোখে হারান। দেখতে সুন্দর,
মাধুর্য ব্যবহার, চলাফেরায় শালীনতা, যা তাকে আরো আকৃষ্ট করে। তিনি সরল মনে একদিন বলেই বসেন, তোমার মতো একটা মেয়ে আমার ছেলের জন্য প্রয়োজন, আমারও তোমার মতো একটা বৌমা প্রয়োজন। তোমাকে আমি আমার মেয়ে বানিয়ে আমার বাড়িতে রেখে দিব। রত্না শুরু থেকেই অনন্যাকে বলতো, ইস, তোর মতো একটা মেয়ে যদি আমার ভাবি হতো, কত ভালো হতো। মায়ের আশকারা পাওয়ার পর থেকেই যেন তারাও সাপের 5 পা দেখিয়েছে। তখন থেকেই প্রায় সময় কথায় কথায় ভাবি বলে ডেকে উঠবে। কি বিরক্তিকর ব্যাপারটা! রত্নার মায়ের এমন কথা শুনে অনন্যার মনে পড়ে তার প্রাক্তন শাশুড়ির কথা। তিনিও তো বলেছিলেন, অনন্যা আমার মেয়ে হয়ে থাকবে, অথচ তিনি রেখেছিলেন নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। রত্নার মা মানসুরা বেগম যথেষ্ট সরল মনের, তবু অনন্যার ভয় হয় এমন কথা শুনলে। অনন্যার মনে মনে ভাবে, ডিভোর্সি কোনো মেয়েকে নিশ্চয়ই কোনো মা তার অবিবাহিত ছেলের বউ করতে চাইবে না, সেই মেয়েটা যতই সুন্দরী হোক না কেন। তাই সে রত্নার সঙ্গে তার জীবন বৃত্তান্ত বলে দিয়েছে, এমনটাই ভেবে যে রত্না গিয়ে তার মাকে সবকিছু বললে নিশ্চয়ই সে আর এমন ডিভোর্সি মেয়েকে নিজের ছেলের বউ করতে চাইবে না। অথচ রত্না কি উত্তরটাই না দিল। মিনিট 5 থেকেই ফোঁটা ফোঁটা বৃষ্টি এসেছে জমিনে। অনন্যা সকালে রোদ দেখছিল, বেরিয়েছিল, আর যার কারণে ছাতাটা বাড়িতেই বাড়তি বোঝা ভেবে নিয়ে আসেনি। এখন সে তার জন্য বেশ আফসোসও করছে। আশেপাশে কোথাও কোনো ছাউনিও নেই যে সেখানে গিয়ে বসে অপেক্ষা করবে। আকাশ বারবার ডেকে জানান দিচ্ছে ঝুম বৃষ্টি নামবে। অনন্যার ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির গাঢ় বৃষ্টিতে পরিণত হলো। ইতিমধ্যে সে খানিক ভিজেও গিয়েছে। আশেপাশে তাকিয়ে নিজেকে ভারী বর্ষণ থেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে লাগলো। ঠিক তখনই তার মাথার ওপরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। ওপরে তাকিয়ে দেখলো তার মাথার ওপরে কালো রঙের একটা ছাতা। পেছনে তাকিয়েই দেখতে পেল একটা পরিচিত মুখ। অনন্যা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি এই সময় এখানে? হ্যাঁ, এই দিক দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখেই দাঁড়িয়ে পড়লাম। চলুন, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেই। না না, তার কোনো প্রয়োজন নেই মিস্টার রিফাত। আমি মেসে ফিরবো না, বাড়িতে যাচ্ছি। আমিও আপনাদের বাড়ির ওই দিকের রাস্তা দিয়েই যাব। চলুন, আপনাকে পথে নামিয়ে দেওয়া যাবে। অনন্যা স্পষ্টভাবে জানিয়ে দিল, আপনার সঙ্গে যেতে আমার অস্বস্তি হবে। আপনি এগিয়ে যান, গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমি যেতে পারবো। আরে চলুন তো, আমি তো আর আপনার সঙ্গে এখন গাড়িতে বসে প্রেম করব না যে আপনার অস্বস্তি হবে। আমি গাড়ি চালাবো আর আপনি পাশের সিটে বসে থাকবেন। আশ্চর্য, আপনি এসব কি বলছেন? একটু বেশি বলে ফেলছেন না? এত আশ্চর্য হওয়ার কি হলো? আমি আপনার প্রেমে পাগল, তাই আপনি আমার সঙ্গে যেতে অস্বস্তি বোধ করছেন, তাই তো? তাই আপনাকে নিশ্চিন্ত করলাম। চলুন, আজকে প্রেমিকা হিসাবে আমি আপনাকে আমার পাশের বাসায় বসিয়ে নিয়ে যাই, এরপর না হয় একেবারে বউ করে হিসাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমি আবার আপনার প্রেমিকা হলাম কবে থেকে? একদম না, মোটেও পাগল হয়ে যায়নি। চলুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, ছাতায় বৃষ্টি মানছে না, ভিজে গেলে আপনার ঠান্ডা লেগে যাবে। আমি আপনার সাথে যাব না। রিফাত এবার আর কিছু না ভেবে অনন্যার হাতটা ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বৃষ্টির গতি বেড়ে গিয়েছে, গাড়িও দেখা নেই, তাই অনন্যা আর তালবাহানা করলো না। গাড়ি চলছে তার আপন গতিতে। প্রায় মিনিট 10 কেটে গেল তাদের ভেতরের নীরবতা। কেউ কোনো উচ্চবাচ্য করছে না। নীরবতা ভেঙে রিফাত প্রথম বলল, আমি যাকে ভবিষ্যৎ বউ মনে করি সেই এখন আমার মনে মনে প্রেমিকা। গাড়ি থামান, আমি নেমে যাব। আরে, এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আমার কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার কষ্টের কথাগুলো বরং আপনি আপনার ভবিষ্যৎ বউয়ের জন্য তুলে রাখুন, তাকে না হয় বলবেন। হ্যাঁ, সে তো বলবোই। তাহলে এখন আপনি চুপ করে গেলে বেশি ভালো হয়। বিয়ে আগে, প্রেম ইসলামে
বিয়ের আগে প্রেম ইসলামের দৃষ্টিতে হারাম, সে আমি জানি। তবু বিয়েটা তো আর এমনে হয় না যে বিয়ে বললেই হয়ে যায় না। বিয়ের আগে পাত্রী পছন্দ করতে হয়। পাত্রী পছন্দ করলে সে হয়ে যায় হবু স্ত্রী। আর সেই হবু স্ত্রী মনে মনে প্রেমিকা দাবি করাতে কোনো পাপ নেই। তাহলে আপনি বরং সেটাই করুন। রিফাত ভীষণ উৎফুল্ল হয়ে বলল, তার মানে আপনি রাজি? আশ্চর্য তো! এখানে আমার রাজি হওয়া কোথা থেকে আসছে? পাত্রী হিসাবে তো আপনাকেই পছন্দ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার খারাপ লাগে না এই যে আমি আপনাকে এতবার ফিরিয়ে দেই, তবুও আপনি আপনার ভালোবাসার কথা বলতেই থাকেন? বিরক্ত লাগে না আপনার? আপনার মতো একজন ব্যক্তিত্ববান পুরুষের সাথে তো এমন বিহেভিয়ার যায় না। আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? না, আমি সেটা বলিনি। সচরাচর কোনো ব্যক্তিত্ববান পুরুষদের দেখা যায় না তার পছন্দের মানুষদের সামনে বারবার ভালোবাসার কথা প্রকাশ করতে। যদি সেই মেয়েটা বারবার ফিরিয়ে দেয় তাহলে তো আরও না। অথচ আপনাকে বিরক্ত হতেই দেখা যায় না। আমার কাছে ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা প্রকাশিত অপ্রকাশিত রাখা উচিত না। যাকে ভালোবাসি তাকে না জানাতে পারলে সেই ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। তবে যদি জানতাম আপনাকে পাওয়ার কোনো রাস্তা নেই, তখন না হয় একবারেই জানতাম, বারবার বিরক্ত করতাম না। তবুও আমি জানতাম, মরে গেলেও ভাবতাম ভালোবাসার মানুষটা তো জানে আমি তাকে ভালোবাসি। অনন্যা চুপ হয়ে যায় রিফাতের কথা শুনে। চোখ জোড়া বন্ধ করে সিটে গা এলিয়ে দেয়। রিফাত মুচকি হাসে, যা তার মুখায়ব আরো উজ্জ্বল উৎফুল্ল করে তোলে। রিফাত অনন্যাকে জানানোর জন্য নিজেও গলায় সুর তোলে, এই পথ কেন শেষ হয় না? ও, তুমি বলো না, এত লম্বা পথ যে আর ভালো লাগে না।